নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব মেষ লগ্ন ও মেষ রাশি সাপেক্ষে 2026-এর বর্ষফল সম্পর্কে। আজকে থেকে আমাদের বর্ষফলের সিরিজ শুরু হচ্ছে। প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কিন্তু পরস্পর ভিডিও আসতে থাকবে। তো পরস্পর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো 2026 সাল সংখ্যাতত্ত্বের বিচারে আমরা প্রত্যেকেই জানি যে 2026-এর টোটাল যোগফল কিন্তু হয় 1 এবং সেই হিসাবে 2026-কে কিন্তু সূর্য রুল করছে। তো সেই নিরিখে যদি আমরা প্রথমে দেখি, মেষ লগ্ন বা মেষ রাশি সাপেক্ষে সূর্য কিন্তু সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। এক তো প্রথমত হচ্ছে মঙ্গলের সর্বোচ্চ মিত্র গ্রহ হিসাবে সূর্যকে ধরা হয় এবং মেষ লগ্ন ও মেষ রাশি সাপেক্ষে কিন্তু পঞ্চম ঘরের অধিপতি হয় সূর্য। তো সেই হিসাবে পঞ্চম ঘর থেকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে থাকি। কি পেয়ে থাকি? প্রথমত হচ্ছে আমাদের শিক্ষা, এডুকেশন, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সন্তান সুখ এবং তৃতীয়ত হচ্ছে আমাদের প্রেম সম্পর্ক। তো সেই দিক থেকে আমরা এটা ধরে নিতে পারি যে 2026 যেহেতু সূর্যের বছর হচ্ছে এবং মেষ লগ্ন ও মেষ রাশির অধিপতি মঙ্গলের মিত্র গ্রহ সূর্য হওয়ার জন্য একটা অ্যাডভান্টেজ কিন্তু এই সকল লগ্ন রাশিরা এমনিই পেতে পারে বা পাবেই, এটা আমরা ধরে চলতে পারি। এছাড়াও কিন্তু একাধিক পরিবর্তন আমাদের এই বছর হবে জন্ম চার্ট অনুযায়ী। আমি সর্বদাই কিন্তু প্রচেষ্টা করি আপনাদেরকে কি পরিবর্তন হচ্ছে তার থেকেও বড় বিষয় কেন পরিবর্তন হচ্ছে আর কেন আপনাদের গোচর ফলে এইগুলো ঘটতে পারে সেই বিষয়টাকে বোঝানোর জন্য। তো আমরা আজকেও এবারেও এই ভিডিওতে কিন্তু পরিষ্কারভাবে বুঝবো চার্ট থেকে। তো আমরা প্রথমে স্ক্রিনে চলে আসবো। তো স্ক্রিনে আমরা যেটা প্রথমে দেখছি যে এটি একটি মেষ লগ্নের বা মেষ রাশির জন্মছক। যাদের লগ্নটা জানা আছে তারা অবশ্যই লগ্নটাকে ফলো করুন, যারা জানেন না তারা রাশিটাকে ফলো করতে পারেন। প্রথমেই যে আমরা গোচরটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় স্থানে বৃহস্পতি গোচর করছে। বৃহস্পতি থেকে আমরা শুরু করি, কেন এইগুলোই মেন প্রাধান্য পায়। তো বৃহস্পতি বর্তমানে তৃতীয় গোচর করছে, সে কিন্তু 11ই মার্চ অবধি এখানে বক্রী অবস্থাতে গোচর করবে। তো বক্রী অবস্থাতে গোচর করার জন্য আমি বলবো বৃহস্পতি খুব একটা পজিটিভ ফলাফল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে দিতে পারছে না। তো যেই বৃহস্পতি ধরুন 11ই মার্চে সে মার্গী হয়ে যাবে, 11ই মার্চ থেকে 2রা জুন অবধি এই সময়টাতে কিন্তু বৃহস্পতি তৃতীয় অবস্থান করে আপনাদের কানেকশানকে কিন্তু ভীষণ ভালোভাবে বৃদ্ধি করবে। অনেকগুলো জায়গাতে আপনাদেরকে পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে, যদিও সেটা 2 মাসের জন্য। প্রথমত হচ্ছে বিবাহযোগ নিয়ে আসতে পারে সপ্তমে পঞ্চম দৃষ্টির মাধ্যমে, এবং তার সাথে সাথে কিন্তু সপ্তম দৃষ্টি নবমে পড়ার জন্য ধার্মিক স্থানে ঘোরাঘুরির যোগ কিন্তু তৈরি করতে পারে প্রথম দিকটাতে, আমি বলছি জুন অবধি। এবং তার সাথে কিন্তু আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি যে নবম দৃষ্টি কিন্তু পড়ছে আপনাদের জন্মছকের একাদশ স্থানে। তো সেখান থেকে একটা পজিটিভ আয় বা গ্রোথ বা অনেক দিনকার ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু একটা চান্স জাস্ট 2 মাসের জন্য কিন্তু বৃহস্পতি প্রথম দিকে নিয়ে আসবে। তো এই দিক থেকে আমরা বৃহস্পতির থেকে একটা পজিটিভ সাপোর্ট কিন্তু পাচ্ছি। এর পরে যেটা আসবে, বৃহস্পতি কিন্তু 2রা জুন সে তার উচ্চ রাশিতে গোচরে আসবে, যেটা কিন্তু আমরা জানি মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে চতুর্থ ঘর হয়। তো চতুর্থ স্থানে বৃহস্পতি কিন্তু 2রা জুন গোচরে আসবে। তো চতুর্থে গোচর করে প্রথমত হচ্ছে আপনাদের সুখের ঘরে গোচরে এসে কিন্তু সে আপনাদের সুখটাকে সর্বপ্রথম অ্যাক্টিভেট করবে। এবং চতুর্থ স্থানে গোচরে আসার জন্য আপনাদের গৃহসুখ, গৃহ নির্মাণের জায়গা, তার সাথে গাড়ি কেনার বা যদি অনেক দিন ধরে কোনো কিছু বড় কিছু নেওয়ার চিন্তা ভাবনা করছেন, সেই সুখটা কিন্তু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই এনে দিতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি যখন চতুর্থে গোচর করবে, আমরা প্রথমেই দেখতে পাবো বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি কোথায় দেবে? অষ্টম স্থানে দেবে। তো অষ্টমে যখনই বৃহস্পতি দৃষ্টি দেবে, দেখুন একটা গৃহ নির্মাণ করতে চান বা একটা গাড়ি কিনতে চান, তার জন্য একটা হাই রিস্ক থাকে, খাটাখাটুনির বিষয় থাকে, তো সেটা অ্যাক্টিভেট করছে। এবং অষ্টমে দৃষ্টির মাধ্যমে আপনাদের কিন্তু পৈতৃক সম্পত্তি লাভের জোরালো যোগ তৈরি করবে এখানে বৃহস্পতি। এবং যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন সেই দিক থেকেও বৃহস্পতি কিন্তু একটা কানেকশন আপনাদেরকে জুনের পর থেকে কিন্তু দিতে পারে। তার সাথে বৃহস্পতির দৃষ্টিটা পড়বে কিন্তু এখানে দশম স্থানে, কর্মের দিক থেকে বৃহস্পতি এখানে সাপোর্ট আপনাদেরকে দেবে। এবং তার সাথে লাস্ট যেটা নবম দৃষ্টি পড়বে দ্বাদশ স্থানে, তো ব্যয় এখানে আপনাদেরকে করাবে। শনিদেব দ্বাদশে আছে, তারপরেও বৃহস্পতির দৃষ্টি পড়ছে, কর্মপ্রাপ্তি। এক তো দশম ঘরের দৃষ্টি এবং দশম ঘরের অধিপতির ওপর দৃষ্টি, সেখানেও কর্মপ্রাপ্তি। খুব পজিটিভ কর্ম নিয়ে যারা খুব বেশি প্রবলেমে ছিলেন, কেন শনিদেব আপনাদের কর্মের অধিপতি হয়ে দ্বাদশে গোচর করছে, সেদিক থেকে একটা প্রবলেমের জায়গা দিয়ে থাকে, তো সেই জায়গাটা কিন্তু অনেকটা শান্তি দিয়ে দেবে। এবার এই দিকে যদি আমরা একটা বিষয়টা দেখি, যেহেতু বৃহস্পতি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, আপনাদের খরচটা যেটা শনিদেব একটু নেগেটিভ খাতে করে দিচ্ছিল
সেইটা কিন্তু আপনাদের পজিটিভ খাতে যাবে। এবার যদি আপনারা বাড়ি করতে চান সেটার জন্য তো খরচ অধিক পরিমাণে হবে, এটা খুব কমন ব্যাপার, তো সেই খাতে আপনাদের খরচের জায়গাটা বৃহস্পতি বাড়িয়ে দিতে পারে। এছাড়া কিন্তু কোনো নেগেটিভ বিষয় এখানে বৃহস্পতি অ্যাক্টিভেট করবে না। এছাড়া যারা বিদেশে সেটেল হতে চাইছিলেন তাদের জন্য খুব ভালো যোগ, এবং যারা বিদেশ থেকে বাড়ি ফিরতে চাইছিলেন তাদের জন্য কিন্তু দারুণ যোগ বৃহস্পতি আপনার 2রা জুনের পর থেকে কিন্তু নিয়ে আসবে। এরপরে যে গ্রহটাকে আমরা প্রাধান্য দেবো সেটা কিন্তু শনিদেব। শনিদেব আপনাদের কর্মের অধিপতি হয়, সে কিন্তু 26শে জুলাই এখন বর্তমানে সে মার্গী গতিতে আপনার দ্বাদশ স্থানে গোচর করছে। নর্মালি কী হয়, দশম এবং একাদশ ঘরের অধিপতি যখনই দ্বাদশের কানেকশন দেয় আয় ব্যয়ের হিসাবটা একটু প্রবলেম করে দেয়, কেন একাদশ আমাদের আয় উন্নতির ঘর, সেখানে রাহু অবস্থান করছে, আয় আপনাদেরকে দিচ্ছে, কিন্তু শনি দ্বাদশে অবস্থান করে একটা খরচের জায়গাও তৈরি করেছে। সেই জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও আপনাদের 26শে জুলাইয়ের পর নিস্তার আসতে চলেছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি 26শে জুলাইয়ের পর থেকে শনিদেব দ্বাদশে অবস্থান করে বা দ্বাদশে মার্গী হওয়ার জন্য কিছু খরচপাতির দিক থেকে আপনাদের কিছুটা প্রবলেম কমবে, কিন্তু তারপরে আবার 11ই ডিসেম্বর শনিদেব মার্গী হয়ে যাবে, যেটা বর্তমান সিচুয়েশান চলছে। এইটাই কিন্তু সেম আপনাদের ডিসেম্বরের পর থেকেও কিন্তু চলবে। এখন যেটা আপনাদেরকে শনিদেব প্রবলেম দেবে, প্রথমত হচ্ছে শনিদেবের যে 3য় দৃষ্টিটা পড়বে সেটা 2য় স্থানে। তো এদিক থেকে দাঁতের সমস্যা, হেলথ ওয়াইজ যদি আমরা দেখি, দাঁতের সমস্যার দিকে কিছুটা ভোগাবে, আপনার গলার সমস্যার দিকে কিছুটা ভোগাতে পারে। তো এইরকম ধরনের কিছু প্রবলেম কিন্তু শনিদেবের দৃষ্টির মাধ্যমে আমরা পাবো। এবং কিছু অংশে সম্পত্তি লাভের জন্য আপনাদের কোর্ট কেস কাছারিতেও কিছু খরচ কিন্তু বৃদ্ধি করতে পারে এই পার্টিকুলার সময়টাতে। হার্ডওয়ার্ক করতে হচ্ছে, এরম ধরনের কিন্তু বিষয় কিছু শনিদেব এখন আপ টু 26শে জুলাই অবধি আপনাদেরকে দিতে পারে। তারপরে পুনরায় আবার 11ই ডিসেম্বর যখন শনিদেব মার্গী হবে, মধ্যিখানটা আমি বলবো শনিদেব সেরকম কোনো প্রবলেম দেবে না, বৃহস্পতির দৃষ্টিও পাবে, সেটাও কোনো চাপের বিষয় নয়। তারপর আবার পুনরায় যখন 11ই ডিসেম্বর মার্গী হবে তখন কিন্তু পুনরায় আবার এইরকম ধরনের প্রবলেমগুলো কিন্তু কোনো অংশে আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে ভোগাতে পারে। এবং শনিদেবের সপ্তম দৃষ্টিটাও যদি আমরা দেখি সেক্ষেত্রেও আপনার ষষ্ঠ স্থানে পড়বে। পার্টিকুলার এই সময়টাকে আমরা প্রাধান্য দিচ্ছি 26শে জুলাই অবধি সময়টাকে, সেখানে কিন্তু আপনাদের ঋণ বৃদ্ধি পেতে পারে। প্রথমেই বলেছি গৃহলাভ বা গাড়ি কেনার জন্য একটা ঋণ বৃদ্ধির ব্যাপার আছে, তো সেই জায়গাটাও কিন্তু আপনাদের শনিদেব এইখানে করে দিতে পারে দ্বাদশ থেকে অবস্থান করে। এবং আর একটা যেটা আমরা দশম দৃষ্টি পাবো সেটা কিন্তু পড়বে আপনাদের ধনুতে, যেটা কিন্তু আপনাদের ভাগ্যের ঘর হয়, নবম ঘর হয়। তো নবম ঘরে শনিদেবের দৃষ্টি নেগেটিভ আমি বলবো না, কিছু অংশে পিতার হেলথ নিয়ে দুশ্চিন্তার জায়গা তৈরি করতে পারে। কবে থেকে করবে আমি বলে দিচ্ছি, কিছুদিন মানে মোটামুটি ধরে নিন একদম ফেব্রুয়ারি মার্চের পর থেকে কিছু প্রবলেম কিন্তু শনিদেব এখানে ক্রিয়েট করতে পারে পিতার হেলথ নিয়ে। আমি বলবো ধরুন মার্চ এপ্রিল মে জুন এই পার্টিকুলার সময়টা বা জুলাই মাস অবধি সময়টা কিন্তু একটু আপনাদেরকে বাবার হেলথ নিয়ে বা পিতার হেলথ নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। এইটা হচ্ছে বিষয়। যাদের মায়ের হেলথ নিয়ে সমস্যা চলছিল সেটাও কিন্তু বৃহস্পতি দেবের গোচর এখানে কাটিয়ে দেবে। তো শনির বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। সর্বশেষ যে গোচরটা হবে সেটা কিন্তু রাহু এবং কেতু। রাহু বর্তমানে আপনার গোচর করছে কোথায়, একাদশ স্থানে। তো রাহুর একাদশ গোচর এবং কেতুর পঞ্চম গোচর কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে চলছে, এবং তারা কিন্তু 5ই ডিসেম্বর আপনার দশম স্থানে গোচরে আসবে, এবং কেতু কিন্তু আপনার কর্কটে চলে যাবে চতুর্থে। রাহু আর কেতু কিন্তু সর্বদাই বিপরীত দিকে ঘোরে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, রাহু যেহেতু ধরে নিন মকরে ফিরছে আপনার কর্মের ঘরে, এবং কেতু যেহেতু আপনাদের চতুর্থ স্থান সুখের ঘরে যাচ্ছে, সেই দিক থেকে কিছুটা পরিবর্তন তো ডিসেম্বরের পরে আসবে। তো ডিসেম্বর অবধি যদি আমরা বিষয়টাকে দেখি, একাদশে রাহু ফাটকা আয় আপনাদেরকে দিতে পারে। টেকনিক্যাল কর্মের সাথে যারা যুক্ত আছেন খুব ভালো, ইলেকট্রিক্যাল কর্মের সাথে যারা যুক্ত আছেন সেটাও খুব ভালো, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু রাহু একাদশে অবস্থান করে খুব ভালো ফলাফল আপনাদেরকে দেবে। এবং যদি নর্মালি আমরা দেখি, রাহু এক্ষেত্রে কিছুটা পজিটিভ ফলাফলই আপনাদেরকে দিতে পারে, কেন একাদশ ঘরে যখন রাহু অবস্থান করবে আপনাদের আয় উন্নতির খিদেটা কিন্তু অধিক পরিমাণে বাড়িয়ে দেয়। তো যে কোনো লং টার্মের ইচ্ছা পূরণ যদি করাতে চান, রাহুর এই গোচর আপনাদেরকে সাপোর্ট দিয়ে দেবে আপ টু ডিসেম্বর মাস অবধি। তবে ভুলভাল খাতে ইনভেস্ট করতে যাবেন না, এইটা একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। কেন, রাহু কিন্তু কিছুটা ধরে নিন আমাদের ইলিউশনও দিয়ে দেয়, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করে দেয়, ফ্রড করিয়ে দেয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর কেতুর গোচরটা যেটা পঞ্চমে থাকছে, সেই হিসাবে যদি আমরা দেখি, দেখুন পঞ্চম ঘর কিন্তু আমাদের প্রথমেই বলেছি, তো পঞ্চম ঘর রিলেটেড কিছু নেগেটিভিটি তো কেতু এখানে দেবে, কিন্তু সূর্যের বছর, সূর্য বাঁচানোর 100% চেষ্টা করবে, নিশ্চিন্ত মনে থাকতে পারেন। তবু আমি বলবো কেতু পঞ্চমে থেকে সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা সমস্যার জায়গা তৈরি করবে। অনেকাংশে কেতু পঞ্চমে অবস্থান করে যারা ধরে নিন অনেক দিন ধরে প্ল্যানিং করছিলেন সন্তানকে ধরুন বোর্ডিংয়ে বা হোস্টেলে পাঠাবেন বা দূরে পড়াশোনা করতে পাঠাবেন, সেক্ষেত্রে এরকম যোগ কিন্তু কেতু তৈরি করে দিতে পারে। এইটা একটা বিষয়। আর যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য একটু দুশ্চিন্তার জায়গা আমি বলবো, যদিও সূর্য সাপোর্ট দেবে তবুও আমি বলছি একটু চাপ কিন্তু বৃদ্ধি করতে পারে। খুব সাবধানে আপনারা এই বছরটা কাটাবেন। এবং তার সাথে এইটাও আরেকটা বিষয় চলে আসবে, যেহেতু ধরুন পঞ্চম ঘরে কেতুর গোচর,
অবস্থান প্রেম সম্পর্কে কিন্তু আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। দেখুন, প্রেম সম্পর্ক হবে এবং সেটা কিন্তু ব্রেক হয়ে যাওয়ার চান্সেস কিন্তু 2026-এ আপনাদের ক্ষেত্রে থাকছে। তো খুব চিন্তা ভাবনা করে সম্পর্কে জড়াবেন, এটাও মাথায় রাখতে হবে। এবং তার সাথে এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো যে সব দেখুন, তিনটেই তো নেগেটিভ কেতু দেবে না কেন, সূর্য একদিক থেকে অ্যাডভান্টেজ আপনাদেরকে দেবেই দেবে, কারণ সূর্যের গোচরটা নিয়েও আলোচনা আমরা করব। একটা বিষয় বলতে পারি, এডুকেশনের জন্য কিন্তু ভীষণ খারাপ নয়। পঞ্চমে কেতু, যারা ধরুন ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু করতে চাইছিলেন সেই দিক থেকে আমি বলবো ভালো, নতুন কিছু আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চাইছিলেন সেই দিক থেকেও কিন্তু কেতুর পঞ্চম গোচরও ভালো। কিছুটা দিক থেকে যদি আমরা দেখি, আপনাদের ডিস্টেন্স তৈরি করবে আপনাদের এডুকেশন থেকে, কিন্তু পুনরায় আবার আপনারা মানে কনসেন্ট্রেশন পাওয়ারটা আবার পুনরায় ফিরে পাবেন, মানে একটু দূরত্ব তৈরি করে আবার পুনরায় খুব ফোকাস আপনাদেরকে দিয়ে দেবে কেতু, এই বিষয়টা নিশ্চিন্তে থাকতে পারে। এই গোচরটা তো নর্মালি, এবার যেটা আমরা আসবো মঙ্গল আর সূর্যের গোচর নিয়েও কিন্তু আলোচনা করব। দেখুন, বছরের শুরু থেকেই মঙ্গল এবং সূর্য আপনাদের সহায় আছে পরস্পর। মঙ্গল এখানে আমরা দেখতে পাচ্ছি ধনুতে থাকবে জানুয়ারি মাসে এবং সূর্যও থাকবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 16ই জানুয়ারি থেকে এখানে কিন্তু আপনার 24শে ফেব্রুয়ারি অবধি মঙ্গল কিন্তু আপনার দশমে উচ্চ হয়ে থাকবে। তাহলে কর্মপ্রাপ্তির জন্য সর্বসেরা সময় কিন্তু এই সময়টাতে 16ই জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি মঙ্গল উচ্চ থাকবে। সূর্যেরও সাপোর্ট আপনারা পাবেন। সরকারি কর্ম, রাজনীতি, এই রকম দিক থেকে কিন্তু 100% সাফল্যের জায়গা আপনাদেরকে মঙ্গলই গোচরে এনে দিতে পারে। যে কোনো বিজনেস বা কর্ম শুরু করতে চাইছিলেন তার জন্য কিন্তু মঙ্গলের গোচর আপনাদেরকে সাপোর্ট দেবে। পরস্পর মঙ্গল, তারপরেও যে মঙ্গলের গোচরটা হবে সে কিন্তু একাদশে গোচর করবে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, 3 এপ্রিল থেকে 10ই মার্চ অবধি এখানে কিন্তু একটা নেগেটিভ গোচর আসবে। তার মধ্যিখানে যে সময়টা থাকবে মানে হচ্ছে 24শে ফেব্রুয়ারির পর থেকে যখন মঙ্গল একাদশে গোচর করবে, এইখানে কিন্তু রাহুর সাথে সে যুক্ত হবে। এই পার্টিকুলার সময়টাতে মানে একদম প্রপার আমি বলছি ফেব্রুয়ারির পর থেকে এই সময়টাতে কিন্তু কোনো বড় পদক্ষেপ নিতে যাবে না। এই সময় হেলথ ইস্যু আসতে পারে। এই টানা 45 দিন সময়টা আপনাকে বলে রাখবো, মানে পরিষ্কার করে বুঝে নিন। 24শে ফেব্রুয়ারির পর থেকে রক্তদান শিবির যদি কোথাও পান সেখানে অবশ্যই রক্তদান করুন, মেষ লগ্ন মেষ রাশির মানুষরা, এটা আপনাদের জন্য কিন্তু ভালো হবে। এছাড়া ভীষণ কিছু নেগেটিভ নয়। তারপরে যেটা আমরা দেখতে পাবো যে 3 এপ্রিল থেকে 10ই মার্চ অবধি মঙ্গল কিন্তু গোচর করবে দ্বাদশ স্থানে। সেখানে অলরেডি শনি বসে আছে। তো মঙ্গল এক তো লগ্নের দ্বাদশ প্লাস শনি যুক্ত হবে, সেখানেও কিন্তু একটা অধিক খরচ আপনাদের করতে পারে, হেলথ ইস্যুর জায়গা কিন্তু বৃদ্ধি করতে পারে। তো এই ক্ষেত্রেও আমি কিন্তু আপনাদেরকে রক্তদান করতে বলবো, মানে আপ টু এইটা আপনাদেরকে বলতে পারি যে 24শে ফেব্রুয়ারি থেকে একদম 10ই মার্চ অবধি এখানে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। এখানে প্রথম যে সময়টার কথা বলছি, মানে ধরে নিন 24শে ফেব্রুয়ারির পর থেকে কিছু পজিটিভ কিছু নেগেটিভ দুটোই পাবেন। জায়গা জমি সংক্রান্ত জায়গাতে জড়াতে যাবেন, ওই সময়টাতে প্রবলেম দিতে পারে। তারপরে হেলথ ইস্যু নিয়ে কিন্তু বেশ ভালো আপনাদেরকে ভোগাতে পারে। কোন সময়টা? একদম আপ টু 10ই মার্চ অবধি সময়টা। তারপরে কিন্তু আমরা দেখতে পাবো পরস্পর মঙ্গল কিন্তু একদম পজিটিভ গতিতে চলবে, আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেবে। মেন্টাল স্টেবিলিটি, আপনাদের লগ্নাধিপতি হয়ে যে কোনো নতুন কর্ম করতে চান তার দিক থেকে ভালো, উদ্যোগ সব রকম দিক থেকে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে মঙ্গল দিতে পারবে। এবং তার সাথে আমরা দেখে নেবো যে সূর্য আমরা জানি যে বৈশাখ মাসে উচ্চ হয়, তো সূর্যের বছর। তো এই সময়টাতে কিন্তু অবশ্যই এপ্রিল, যেটা আমাদের এপ্রিলের 15 থেকে মের 15 মাস, বৈশাখ মাস, তো এই সময়টাকে কিন্তু আপনাদের সূর্য লগ্নে উচ্চ হয়ে গোচর করবে। তো এই সময়টাও ভীষণ ভালোভাবে কাজে লাগাতে পারেন। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, সরকারি কর্মের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু পদোন্নতির যোগ থাকবে, বা যারা কর্মের প্রচেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তিরও যোগ থাকবে। একটা বলতে পারেন সুনাম পাওয়ার জোরালো চান্সেস থাকবে যদি আপনারা পরিশ্রম করতে পারেন। পরিশ্রম তো এই বছর আপনাদেরকে করাবে। আর একটা সময় নিয়ে আমরা দুশ্চিন্তা করব, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 19শে সেপ্টেম্বর থেকে আপনার 13ই নভেম্বর অবধি এই সময়টাতে কিন্তু মঙ্গল থাকবে আপনাদের চতুর্থ স্থানে নিচস্থ। তো এই সময়টাতে মঙ্গলের সাথে যদিও বৃহস্পতি অবস্থান করবে, নিচস্থ নিয়ে আমি একদম ভয় পেতে বলবো না, এখন থেকে বলে রাখছি। যেহেতু উচ্চ গ্রহ বৃহস্পতি চতুর্থে আছে, গোচরে মঙ্গল চতুর্থে আসলেও কোনো সমস্যা আসবে না। ওই সময়টাতে আপনাদের খাটাখাটুনি অধিক পরিমাণে বৃদ্ধি পেতে পারে, কিন্তু আপনাদের প্রোগ্রেস 100% হবে। যেই দিকেই আপনারা পা দিন না কেন, প্রোগ্রেস কিন্তু 100% হবে। ওভারঅল যদি আমরা দেখি, মেষ লগ্ন মেষ রাশির জন্য বছরটা কিন্তু সর্বদাই ভালো। একটু এক্সট্রা খাটুনি আপনাদেরকে খাটাবে, তবেই কিন্তু সাকসেস আপনাদেরকে দেবে। যেহেতু শনি আপনাদের কর্মের অধিপতি দ্বাদশে গোচর করছে, কিন্তু দুশ্চিন্তার জায়গা নেই। কেন? বৃহস্পতি চতুর্থে এসে আপনাদের কর্মের ঘর এবং কর্মের অধিপতিকে দৃষ্টি দিচ্ছে, এইটা একটা পজিটিভ। এবং পরবর্তী জানুয়ারির পর থেকে আপ টু পরপর সময়টাতে মঙ্গল এবং সূর্যের আমরা পজিটিভ গোচর কিন্তু হাতে পেয়ে যাচ্ছি। তো সেই দিক থেকেও খুব ভালো আমরা ধরে চলতে পারি। শুধু মধ্যিখানে আমি বলবো মেন সময়টা যে একদম যেটা শুরু হবে, একদম বলে দিচ্ছি বারংবার, যে 24শে ফেব্রুয়ারি থেকে প্রথম 10 দিন 15 দিন খুব চাপ, তারপরে অনেকটা ক্লিয়ার। তারপরে আবার পুনরায় কিন্তু আমরা দেখতে পাবো যে আপনার 23শে এপ্রিল থেকে 10ই মার্চ অবধি সময়টা একটু চাপে, শনি মঙ্গল যোগ হবে। এছাড়া বাদবাকি সময়টা বলবো আপনাদের জন্য সর্বাপেক্ষা শুভ।
সব কটা সময়কে কাজে লাগান, আপনারা কিন্তু সাকসেস পাবেন। আর সন্তান যোগটা নিয়ে এতটাও ভয় পাবেন না, সূর্য কিন্তু সম্পূর্ণরূপে সাপোর্ট আপনাদেরকে দেবে। তো কিছু অংশে একটু প্রবলেমের জায়গা আসতে পারে, তার জন্য কিন্তু আপনারা সূর্য প্রণাম মাস্ট করুন। আর অবশ্যই মেষলগ্ন মেষ রাশির মানুষরা চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে ওঠা 2026, এটা সব থেকে বেস্ট রেমেডি। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন এবং মঙ্গলের প্রণাম মন্ত্র এবং গণেশ ঠাকুরের আরাধনা কিন্তু অবশ্যই করুন, যারা বিশেষত সন্তান ক্যারি করে আছেন। পঞ্চমে যেহেতু কেতুর গোচর হচ্ছে। এই ছিল আজকে আমাদের মেষ লগ্ন মেষ রাশির বর্ষফল সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।